দেখো আজকে একটা খুবই বেসিক প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। বংশগতি ও বিভেদ একে অপরের পরিপূরক। এই যে উদ্ধৃতটি আছে এটা ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের লিখতে হবে যে বংশগতি কি। দেখো এখানে লিখছি, যে প্রক্রিয়ায় পিতা মাতার বা জনিত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সন্ততিতে বা অপত্যের দেহে সঞ্চারিত হয় তাকে বলে বংশগতি। তাহলে তোমরা দেখলে যে প্রক্রিয়ায় পিতামাতার বা জনিত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সন্ততিতে বা অপত্যের দেহে সঞ্চারিত হয় তাকেই বলে বংশগতি। এটা যদি আমাদের ইংলিশে লিখতে হয় তাহলে এরকম হয়, ইংলিশে যদি আমি লিখি যে বংশগতি কাকে বলে, তাহলে আসে দ্য ইনহেরিটেন্স or transmission of characters from one generation to the next generation or next is called heredity। ঠিক আছে, অর্থাৎ এটা একটা ইনহেরিটেন্স মানে একটা বংশানুক্রমিক পর্যায়, বা এটা একটা ট্রান্সমিশনও তোমরা বলতে পারো, অফ ক্যারেক্টার্স ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট জেনারেশন ইজ কল্ড হেরিডিটি। ঠিক আছে, এবার আমরা দেখি যে প্রকরণ কাকে বলে। তাহলে হেরিডিটি দেখলাম কাকে বলে, এবার আমরা দেখব যে প্রকরণ কি। প্রকরণ জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত হতে পারে জীবদের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে ভেদ বা প্রকরণ বা একেই বলছে বা বিভেদও বলতে পারো, বিভেদ বলে। তাহলে দেখতে পারলে তোমরা প্রকরণ কি। প্রকরণ হলো জিনের মাধ্যমে পরিবেশের প্রভাবজনিত কারণে, মানে এটা জিনের মাধ্যমেও হতে পারে 1 নম্বর, বা 2 নম্বর হতে পারে পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবদের, মানে প্রজাতি কিন্তু একই, সেম স্পিসিসটা সেম, তাহলে তাদের যে সেম স্পিসিসের মধ্যে যে বিভিন্ন ভেরিয়েবিলিটি দেখা যায়, সেম স্পিসিসের অন্তর্ভুক্ত যে বিভিন্ন জীব দেখা যায়, সেই জীবেদের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য, অর্থাৎ স্পিসিসটা সেম হলে জীবরা যে সেম হবে এমনটা নয়, তাদের মধ্যেও ভ্যারিয়েশন লক্ষ্য করা যায়। তাহলে এই যে পার্থক্য লক্ষ্য করা যায় একেই বলে প্রকরণ বা ভেদ। এটা যদি আমরা ইংলিশে লিখি তাহলে এরকম দাঁড়ায়, দেখো ভ্যারিয়েশন হলো দ্য ডিফারেন্সেস existing among the individuals of a species and also among the offspring of the same parents are termed as ভেরিয়েশন। তাহলে ভেরিয়েশন দেখো কাকে বলছি, দ্য ডিফারেন্স এক্সিস্টিং অ্যামং দ্য ইন্ডিভিজুয়ালস অফ এ স্পিসিস
মানে একটা স্পিসিসের বিভিন্ন যে ইন্ডিভিজুয়ালস, একটা স্পিসিসের আন্ডারে বিভিন্ন যে ইন্ডিভিজুয়ালস, তাদের মধ্যে যে ডিফারেন্স, অ্যান্ড এরকমও হতে পারে অ্যান্ড অলসো অ্যামং দ্য অফস্প্রিং। অফস্প্রিং মানেই হলো অপত্য, অফ দ্য সেম প্যারেন্টস, মানে একই প্যারেন্টসের যে অফস্প্রিংগুলো থাকে, যাকে আমরা বলি সিবলিংস, তাদের মধ্যে যে ডিফারেন্স তাকেই বলে ভ্যারিয়েশন। ঠিক আছে, তাকেই বলছে ভ্যারিয়েশন। আশা করি বুঝে গেছো। আর এই দুটোকেই নিয়ে আমাদের আসছে জেনেটিক্স। আচ্ছা, এর আগে ভ্যারিয়েশন কত প্রকারের হতে পারে একটু দেখে নিই। ভ্যারিয়েশন বা প্রকরণ, তো দেখছি এখানে প্রকরণ বা ভ্যারিয়েশন দু রকমের হতে পারে। একটা হলো সোম্যাটোজেনিক ভ্যারিয়েশন, আরেকটা হলো ব্লাস্টোজেনিক, বা এটাকে জার্মিনালও বলা হয়, জার্মিনাল অর ব্লাস্টোজেনিক ভ্যারিয়েশন। এই সোমাটোজেনিক ভ্যারিয়েশন মানে হলো দেহগত বিভেদ, বা এটাকে বাংলায় বলে দেহগত বিভেদ। আর জার্মিনাল ভ্যারিয়েশনটাকে বাংলায় বলে জনন কলাস্থানিক, জনন কলাস্থানিক বিভেদ। এই যে দেখছো সোমাটোজেনিক ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশন অ্যাফেক্টস অনলি দ্য সোম্যাটিক বডি সেল অফ দ্য অর্গানিজম অ্যান্ড আর নন ইনহেরিটেবল। ঠিক আছে, তাহলে এটা এই সোম্যাটোজেনিক ভ্যারিয়েশন অ্যাফেক্টস অনলি দ্য সোম্যাটিক, সোম্যাটিক মানেই হলো বডি বা দেহজ, সোম্যাটিক সেলস অফ দ্য অর্গানিজম অ্যান্ড আর নন ইনহেরিটেবল। এটা কিন্তু বংশগত নয়। তাহলে এটাকে যদি বাংলায় বলি, তাহলে বলা যায় যে এটা শুধুমাত্র দেহকোষের মধ্যে যে বিভেদ সীমাবদ্ধ থাকে তাকেই বলে সোম্যাটিক ভ্যারিয়েশন। তাহলে এটাকে বাংলায় বললে বলবো যে এটা শুধুমাত্র দেহকোষেই সীমাবদ্ধ। বোঝা গেছে? এরকম যদি জার্মিনাল অর ব্লাস্টোজেনিক ভ্যারিয়েশন বলি, তাহলে সেটা হলো affects the germ cell of the organism and are heritable। তাহলে এটা এফেক্টস করে, এফেক্ট ব্লাস্টোজেনিক ভ্যারিয়েশনস যদি বলি, সবাই ভ্যারিয়েশনস করছি, তাহলে এফেক্ট দ্য germ cell of the organism and এটা কি আগেরটা আমরা বলেছি ইট ইজ নন ইনহেরিটেবল, কিন্তু এটা বলবো যে ইট ইজ হেরিটেবল অ্যান্ড আর ইনহেরিটেবল, অ্যান্ড আর ইনহেরিটেবল। এটাকে আমরা বলবো ব্লাস্টোজেনিক বা জার্মিনাল বা জনন কলাস্থানিক বিভেদ। অর্থাৎ বাংলাতে যদি বলি, যে সকল বিভেদ জীবের জনন কলায় সৃষ্টি হয় তাদের বলে জার্মিনাল ভ্যারিয়েশন। ঠিক আছে, এবং এটা বংশগত, অর্থাৎ পরবর্তী বংশধরের মধ্যে এই বিভেদ সঞ্চারিত হওয়ার ক্ষমতা থাকে। তাহলে এটা যদি আরেকটু বলি, এটা বাংলাতে হবে যে এই সকল বিভেদ জীবের জনন কলায় সৃষ্টি হয় আর এটা কি পরবর্তী বংশধরে সঞ্চারিত হয়। এটা হচ্ছে পরবর্তী বংশধরে সঞ্চারিত হয়, কিন্তু সোমাটিকটা কিন্তু পরবর্তী বংশধরে সঞ্চারিত হয় না। ঠিক আছে, তাহলে এই গেল সোমাটিক আর জার্মিনালের বেসিক ডিফারেন্স। এবার দেখো জার্মিনাল ভ্যারিয়েশনস আর অফ টু টাইপ। এই জার্মিনাল ভ্যারিয়েশনেরও দুটো ভাগ দেখা যায়, এর আবার দুটো ভাগ দেখা যায়। একটা হলো
কন্টিনিউয়াস, একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েশন, আরেকটা হলো ডিসকন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশন। এই কন্টিনিউয়াস ভ্যারিয়েশনটা অ্যাকচুয়ালি রেফার্স টু স্মল ইনডিস্টিংক্ট ডিফারেন্স from average condition. They are also called fluctuating variation or fluctuations as they fluctuate about the means. ঠিক আছে, তাহলে দেখো এটা যদি লিখি তাহলে it refers to small indistinct differences from average condition। ঠিক আছে, অর্থাৎ এটা হলো যে এই প্রকার বিভেদগুলোর মধ্যে একটা ধারাবাহিকতা লক্ষ্য করা যায় এবং বিভেদের মধ্যে মাত্রার তারতম্য লক্ষ্য করা যায়। সাধারণত বিভেদগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় এক্ষেত্রে আবির্ভূত হয় আর ক্ষুদ্র ক্ষুদ্র বিভেদগুলো যুক্ত হয়ে মাত্রাধিক্যে পৌঁছায়। জীবের মধ্যে কোনো চরিত্রের সাপেক্ষে এমন পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় বলে এদের একটি মধ্যমান, যেটাকে আমরা বলছি অ্যাভারেজ, মধ্যমান বা অ্যাভারেজ পাওয়া যায়। এই মধ্যমান দুই দিক, মানে এই মধ্যমানের দুই দিকে চারিত্রিক পরিবর্তনগুলো আর কি সজ্জায়িত থাকে। ঠিক আছে, তাহলে এটা হলো একটা ধারাবাহিক বিভেদ। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় আবির্ভূত হচ্ছে এবং সেগুলো অ্যাড হয়ে মাত্রাধিক্যে পৌঁছাচ্ছে এবং একটা অ্যাভারেজ মানও এক্ষেত্রে আমরা পাচ্ছি। তাহলে এটা হলো কন্টিনিউয়াস ভ্যারিয়েশনস। আর দেখো ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশনসের ক্ষেত্রে ইট রেফার্স টু লার্জ, আগেরটা কিন্তু ছিল স্মল, এটা লার্জ distinct differences of the offspring from the parents। ঠিক আছে, আর they are sudden, unpredictable, inheritable departure from the normal। ঠিক আছে, সেই জন্যেই একে বলা হয়েছে ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, এটা হবে সাডেন, যে সাডেন, আনপ্রেডিক্টেবল এবং ইনহেরিটেবল। অবশ্যই এটা ইনহেরিটেবল ডিপারচার বলতে পারো একে, ফ্রম দ্য নর্মাল। অর্থাৎ এই যে ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশন, এটা তাকেই বলে যেখানে হঠাৎ করে কোনো জীবে সাধারণ মিউটেশনজনিত কারণে কোনো বিভেদ সৃষ্টি হয়। তাহলে এক্ষেত্রে হঠাৎ করে কোনো জীবের সাধারণত মিউটেশন জনিত কারণে কোনো বিভেদ সৃষ্টি হয়, এটা তাই ডিসকন্টিনিউয়াস বা অসংলগ্ন বিভেদ। অভিব্যক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণগুলো জার্মিনাল ভেরিয়েশন। অভিব্যক্তির ক্ষেত্রে কিন্তু মেনলি জার্মিনাল ভেরিয়েশনই হয়। ঠিক আছে, এবং দ্য ভ্রিস মিউটেশন তত্ত্বের প্রবক্তার মূল কথাই ছিল এই ধরনের ভেরিয়েশন। অর্থাৎ অভিব্যক্তির ক্ষেত্রে যে ভেরিয়েশন বা বিভেদ তা এই প্রকার, এবং দ্য ভ্রিস মিউটেশন তত্ত্বের প্রবর্তন যে করেছিলেন তার মূলেই ছিল এই ধরনের বিভেদ। তাহলে এখানে একটু বলে দিতে পারি যে ভ্রিসের মিউটেশন তত্ত্বর মূল প্রতিপাদ্য বিষয় ছিল এই ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। একটু কন্টিনিউয়াসটা বলে দিই, দেখো এই প্রকার বিভেদগুলো কিন্তু ধারাবাহিক, অর্থাৎ এটা লিখছি, এটা হলো ধারাবাহিক। আর এক্ষেত্রে
বিভেদের মাত্রার কিন্তু বিভেদের তারতম্য দেখা যায় এবং এগুলো প্রধানত ক্ষুদ্র ক্ষুদ্র বিভেদ একত্রিত হয়েই কিন্তু আবির্ভূত হয় একটা বৃহৎ আকার বিভেদ বা ক্ষুদ্র বিভেদ যুক্ত হয়ে মাত্রাধিক্যে পৌঁছায়, এভাবে লিখতে পারো। ঠিক আছে, আর এক্ষেত্রে একটা মধ্যমান পাওয়া যায়, এক্ষেত্রে একটা মধ্যমান বা অ্যাভারেজ যে ভ্যালু সেটা পাওয়া যায়, এক্ষেত্রে একটা মধ্যমান পাওয়া যায়। ঠিক আছে, আর এটা যে ডারউইনের মতে, বিজ্ঞানী যে ডারউইন, তার মতে কিন্তু এই রকম বিভেদের ফলেই অভিব্যক্তির সূচনা হয়েছিল। অর্থাৎ এখানে লিখছি দেখো, ডারউইনের মতে এরকম বিভেদের অভিব্যক্তিতে গুরুত্ব আছে। তাহলে দ্য ভ্রিস যেমন মিউটেশন তত্ত্বের প্রবক্তা ছিলেন, উনি কিন্তু ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশনের উপর তার তত্ত্বটা প্রতিষ্ঠিত করেছিলেন, তার যে মিউটেশন তত্ত্ব। কিন্তু ডারউইন কন্টিনিউয়াস ভ্যারিয়েশনের উপর তার তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন। তাহলে এখান থেকে আমরা যা পেলাম বিভেদের গুরুত্ব হিসাবে, বিভেদের গুরুত্ব যদি দেখি, বিভেদ বা ভ্যারিয়েশনের যদি গুরুত্ব দেখি, অর্থাৎ ইম্পর্টেন্স অফ ভ্যারিয়েশন, এটা যদি দেখি, তাহলে বিভেদের ফলেই কিন্তু জীবের অভিব্যক্তি হয়। অর্থাৎ বিভেদ অভিব্যক্তিকে বা অভিব্যক্তির পথ সুগম করে। নেক্সট, এই বিভেদ জীবের যে স্বাতন্ত্রতা সেটা সৃষ্টি করে। নেক্সট, জীবের শনাক্তকরণে বিভিন্ন রকম যে বিভেদ সেটা সাহায্যকারী উপাদান হিসাবে কাজ করে। অর্থাৎ জীবের শনাক্তকরণে সহায়তা করে। এবং এই বিভেদ যদি প্রাকৃতিক নির্বাচনের ক্ষেত্রে জীবকে বাঁচার যুদ্ধে যোগ্যতম করে তোলে। ঠিক আছে, তাহলে দেখো এভাবে লিখতে পারি, প্রাকৃতিক নির্বাচনের ক্ষেত্রে এই বিভেদ বা ভ্যারিয়েশন, এই বিভেদ কোনো জীবকে বাঁচার যুদ্ধে যোগ্যতম করে তোলে। আর লাস্ট অফ অল, এখান থেকেই সৃষ্টি হয় নতুন প্রজাতি, অর্থাৎ নতুন প্রজাতির জীব সৃষ্টি করে। এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে এই ভ্যারিয়েশন বা বিভেদ বা ভেদ বা প্রকরণ থেকেই কিন্তু অভিব্যক্তি ঘটে বা ইভলিউশন ঘটে, এবং তার থেকেই নতুন প্রজাতি সৃষ্টি হয়। বুঝলে, অভিব্যক্তি বা প্রকরণ থেকেই, বা এখানে বিভেদ বা প্রকরণ থেকেই অভিব্যক্তি হয় এবং তার ফলেই নতুন প্রজাতি সৃষ্টি হয়। অর্থাৎ এই যে কন্টিনিউয়াস ভেরিয়েশন, তার মধ্যেই কিন্তু পড়ছে আমাদের ক্রসিং ওভার, যেটাকে আমরা দেখতে পাই রিকম্বিনেশনের আকারে। আর এই যে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন, তার মধ্যেই পড়ছে আমাদের মিউটেশন। আর এই যে মিউটেশন, এটা আবার দু রকমের হতে পারে। এক হলো ক্রোমোজোমাল মিউটেশন, আবার হতে পারে জিন মিউটেশন। আর এই ক্রোমোজোমাল যে মিউটেশন, তার আন্ডারে পড়ছে ডিলিশন, তার আন্ডারে পড়ছে ইনভার্সন। ডিলিশন মানে তো তোমরা জানো যে একটা সেগমেন্ট অফ ক্রোমোজোম যদি ল্যাকিং হয়, তাহলে মানে সেন্ট্রোমিয়ারের পার্ট থেকে, তাহলে
সেন্ট্রোমিয়ারের পার্টে যে সেপারেট হচ্ছে, ল্যাকিং এ সেন্ট্রোমিয়ার সেপারেট অ্যান্ড ইজ লস্টও হয়ে যেতে পারে। ডিলিশন মেবি টার্মিনাল হতে পারে, আবার ইন্টারক্যালারিও হতে পারে, মানে যে ইন্টেস্টিনাল যেগুলো সেগুলো অ্যাফেক্টেড ক্রোমোজোম লস্ট পার্টের ক্ষেত্রে কিন্তু এই ডিলিশনটা দেখা যাচ্ছে। আবার কোনো সময় দেখা যায় এটাকে ইনভার্সন আকারে, কোনো সময় দেখা যাচ্ছে ইনভার্সন মানে হলো এ সেগমেন্ট অফ ক্রোমোজোম সেপারেট অ্যান্ড রিজয়েন্ট। ডিলিশন মানে তো পুরো বুঝলে যে ডিলিটেড হয়ে গেল, কিন্তু ইনভার্সন মানে সেপারেট অ্যান্ড রিজয়েন্ট যখন হচ্ছে তখন সেটাকে বলবো ইনভার্সন। সেরকম আরও কিছু দেখা যায়, যেমন ধরো ট্রান্সলোকেশন এক্ষেত্রে একটা সেগমেন্ট অফ ক্রোমোজোম ব্রেকআপ অ্যান্ড জয়েন্ট অফ নন হোমোলোগাস chromosome, both the affected chromosome get modified. The donor suffers deletion and become shorter than normal. The recipient has an extra set of genes and become long than normal. মানে এক্ষেত্রে এক জায়গা থেকে ডিলিশন হয়ে একটা থেকে অন্যটায় গিয়ে অ্যাড হচ্ছে, সেই জন্য একটা সাফার করছে, অন্যটায় আবার রিজয়নিং হচ্ছে, অর্থাৎ সেটা লং হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু রেসিপ্রোকাল এবং সিম্পল টাইপ। ঠিক আছে, আবার কোনো সময় দেখা যেতে পারে ডুপ্লিকেশন আকারে, অর্থাৎ ইট ইজ দ্য অকারেন্স অফ এ ক্রোমোজোম সেগমেন্ট মোর দ্যান ওয়ান্স ইন এ ক্রোমোজোম। মানে ক্রোমোজোম সেগমেন্টটা যদি মোর দ্যান ওয়ান্স আকারে ক্রোমোজোমের মধ্যে দেখা যায় তাহলে সেটা হলো গিয়ে ডুপ্লিকেশন। তাহলে এগুলো সবই হলো ক্রোমোজোমাল মিউটেশনের আন্ডারে আমাদের পড়ছে। আর জিন মিউটেশনের আন্ডারে কিছু ঘটনা পড়ে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের দেখা যায় যে ডিলিশন দেখা যেতে পারে, ইনসার্শন দেখা যেতে পারে। এক্ষেত্রে ডিলিশনের ক্ষেত্রে যেমন হয়, দেখো, দিজ আর জিন মিউটেশন ইন উইচ ওয়ান অর মোর নাইট্রোজেনাস বেসেস আর লস্ট ফ্রম এ সেগমেন্ট অফ ডিএনএ দ্যাট কনস্টিটিউট এ জিন। এক্ষেত্রে যেমন ক্রোমোজোমের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে জিনের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ডিলিশনকে, এক্ষেত্রেও আমরা পাবো ইনসার্শনকে, এক্ষেত্রে আমরা পাবো ফ্রেমশিপ মিউটেশনকে। এগুলো সবই জিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ফ্রেমশিপ মিউটেশন হলো ওয়ান টাইপ অফ মিউটেশন involves an insertion or deletion of a base can potentially cause great effect. If the number of the base insert or deleted is not divisible by 3, all of base triple scored beyond the side of mutations are altered. ঠিক আছে, তার মানে দেখো এখানে কি ফ্রেমশিপ মিউটেশনটা, দেখো এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে ধরো এরকম তিনটে করে আছে CAT নাইট্রোজেনাস বেসগুলো, TAG ATT, এরকম তিনটে করে আছে। এবার ফার্স্ট অফ অল এখানে যদি দেখি TAC, এখানে যদি ধরো একটা C এর ইনসার্ট হয়েছে, অর্থাৎ ইনসার্শন অফ সি যদি ঘটে, তাহলে এখানে দেখো হচ্ছে CCA হয়ে যাচ্ছে, TTA হয়ে যাচ্ছে, আবার GAT হয়ে যাচ্ছে, এরমভাবে চলছে। এক্ষেত্রে কিন্তু ইনসার্শন অফ সি হয়েছে। এক্ষেত্রে আবার ডিলিশনও হতে পারে, যেমন ধরো এখানে TAC ছিল, CAT ছিল, এক্ষেত্রে AGATT ধরো আছে, তাহলে এক্ষেত্রে হলো ডিলিশন অফ টি হয়ে যাওয়ায় এক্ষেত্রে দেখো এটা আর এটা সেম, এক্ষেত্রে এই টিটা ডিলিটেড হয়েছে, তাই AGA হয়ে গেছে, মানে পরের তিনটে এক হয়েছে এবং তারপরেরটা এক।
তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে যেরকম ইনসারশন অফ সি হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে দেখো এক্ষেত্রে একটা সি ঢুকেছে, অর্থাৎ ইনসারশন অফ সি হওয়ায় এক সিকোয়েন্সটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে তেমনই যদি ডিলিশন অফ টি হয়, মানে এখানে টিটা যদি ডিলিশন হয় তাহলে এভাবে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে মিউটেশন একে বলে ফ্রেমশিপ মিউটেশন। তাহলে এটা কিন্তু একটা জেনেটিক মিউটেশন, ঠিক আছে। এছাড়া যে আমরা বিভিন্ন রকম মিউটেশন দেখি, যেমন ধরো যেমন এই ডিসকন্টিনিউয়াস মিউটেশনের আন্ডারে কিন্তু পয়েন্ট মিউটেশনও পড়ছে। পয়েন্ট মিউটেশনের ক্ষেত্রে আমাদের সিঙ্গেল নাইট্রোজেনাস বেস কি হয়, ইনসারশন হতে পারে বা ডিলিশন হতে পারে, তাহলে সেটা কিন্তু ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনের মধ্যেই পড়ছে। তাহলে এর মধ্যে আমি আরও রাখতে পারি পয়েন্ট মিউটেশনকে। পয়েন্ট মিউটেশন মানে একটু লিখে দিই, ডিলিশন অর insertion of a single nitrogenous base, ঠিক আছে। মানে একটা সিঙ্গেল নাইট্রোজেনাস বেসের ক্ষেত্রে যদি ডিলিশন হয় বা ইনসারশন হয়, বাংলা মিডিয়াম যারা তারা ডিলিশন ইনসারশন এই ওয়ার্ডগুলো কিন্তু এইভাবেই ইউজ করবে, তাহলে সেটাকে আমরা বলি পয়েন্ট মিউটেশন, ঠিক আছে। তাহলে সেইটাও কিন্তু এক রকমের জিন মিউটেশন। তাহলে এগুলো সবই পড়ছে জিন মিউটেশনের মধ্যে। তাহলে তোমরা দেখলে যে ভ্যারিয়েশনটা কি, হেরিডিটি কি প্রথমে দেখলে, এবার ভ্যারিয়েশন কি সেটা দেখলে। আর এই যে জেনেটিক্স সেটা হলো স্টাডি অফ হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন ইজ কল্ড জেনেটিক্স। বুঝলে, এই দুটো আলাদা আলাদা করে আমি তোমাদের সামনে আলোচনা করলাম যে হেরিডিটি কি, ভ্যারিয়েশন কি, ভ্যারিয়েশনের মধ্যে কতগুলো ভাগ আছে দেখে নিই। আবার প্রথম থেকে একটুখানি দেখে নাও। তোমাদের সামনে প্রথম থেকে আমি আলোচনা করেছি যে এখানে বংশগতি কি বা হেরিডিটি কি, এখানে আলোচনা করে দিয়েছি। নেক্সট আমি আলোচনা করেছি প্রকরণ কি বা ভ্যারিয়েশন কি আলোচনা করেছি। এবার প্রকরণের মধ্যে যে দুটো ভাগ, সোম্যাটিক ভ্যারিয়েশন আর জার্মিনাল বা ব্লাস্টোজেনিক ভ্যারিয়েশন, সেটা আলোচনা করেছি। এই যে জার্মিনাল ভ্যারিয়েশন এর আবার দুটো ভাগ আছে, একটা হলো কন্টিনিউয়াস, একটা ডিসকন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের মধ্যে তোমরা পেয়েছো হলো ক্রসিং ওভার রিকম্বিনেশনকে, আর ডিসকন্টিনিউয়াসের মধ্যে তোমরা পেয়েছো কাকে পেয়েছো, জিন ক্রোমোজোমাল মিউটেশনকে, জিন মিউটেশনকে। এগুলো সবই ডিসকন্টিনিউয়াসের মধ্যে। ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশনের মধ্যে পেয়েছো ক্রোমোজোমাল মিউটেশন, জিন মিউটেশনকে, আর কন্টিনিউয়াস ভ্যারিয়েশনের মধ্যে পেয়েছো ক্রসিং ওভার আর রিকম্বিনেশনকে। এইভাবে আমি তোমাদের সম্পূর্ণ বুঝিয়েছি যে ভ্যারিয়েশন কি। এবার দেখো বলছি জেনেটিক্স কি। এবার দেখো চলে আসি, মানে এই দুটোকে কম্বাইন করে, হেরিডিটি আর ভ্যারিয়েশন এই দুটোকে কম্বাইন করে যে সাবজেক্ট তৈরি হয়েছে তাকেই বলে জেনেটিক। তাহলে জেনেটিক্স হলো দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশনস। এই দুটোকে যদি একসাথে করি তাহলেই আমরা পাবো ইজ কল্ড জেনেটিক্স, ঠিক আছে। তাহলে দেখো আমরা পাচ্ছি এখান থেকে হেরিডিটি বা যেটাকে আমরা বলছি বংশগতি প্লাস ভেরিয়েশন, যেটাকে আমরা বলছি বা বিভেদ বলতে পারি বা প্রকরণ বলতে পারি বা এটাকে ভেদও বলতে পারি, এই দুটো মিলেই তৈরি হয় জেনেটিক, ঠিক আছে। তাহলে এর থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এখান থেকে আমরা আসতে পারি বংশগতি ও বিভেদ একে অপরের পরিপূরক, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারলাম। অর্থাৎ উপরের আলোচনা থেকে এটাই উঠে আসে যে পিতামাতার বৈশিষ্ট্যাবলী
এখানে দেখতে পাচ্ছ সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়, এটা কিন্তু একটা শাশ্বত ঘটনা। একই পরিবারের সদস্যদের মধ্যে চেহারার মেনলি দেখো উচ্চতা, চোখের মণির রং, চুলের রঙের মধ্যে অনেক মিল পাওয়া যাচ্ছে এখানে দেখছো তোমরা। কিন্তু দেখা গেছে যে যৌন জননে মেনলি যৌন জননে উৎপন্ন অপত্যেরা জিনগতভাবে বা জিনগত গঠনে পিতামাতার সঙ্গে সাদৃশ্যযুক্ত হলেও অনেক ক্ষেত্রে কিন্তু এদের নিজেদের মধ্যে কিছুটা বিভেদ দেখা যায়। অর্থাৎ একই পিতামাতার ছেলে মেয়েরা হুবহু একে অপরের প্রতিলিপি হয় এমনটা নয়, অনেক বৈসাদৃশ্যেরও অধিকারী হয় এরা। এমনকি সমযমজ বা যমজ এখানে দেখতে পাচ্ছ বা আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রেও কিছু না কিছু বৈসাদৃশ্য দেখা যায়। এরা দুজন কিন্তু সর্বদিক থেকেই সেম নয়। এর মুখ্য কারণ হলো যৌন জননের সময় ক্রোমোজোম মধ্যস্থ জিনের পুনঃসংযুক্তি। এর কারণ হলো জিনের পুনঃসংযুক্তি অর্থাৎ মিওসিস বিভাজনের সময় গ্যামেট বা জননকোষ তৈরির সময় এই পুনঃসংযুক্তি ঘটনাটা ঘটে এদের ক্ষেত্রে। তাছাড়াও পরিবেশের প্রভাব এবং মিউটেশন বা পরিব্যক্তিও গুরুত্বপূর্ণ ভূমিকা এক্ষেত্রে পালন করে। আবার অযৌন জননে একই জনিতার ক্ষেত্রে দেখা যায় যে উৎপন্ন অপত্যের ক্লোন একই রকম জিন সম্ভারের অধিকারী হওয়ায় জিনগত কারণে বিভেদ সৃষ্টির সুযোগ না থাকলেও পরিবেশগত কারণে এদের মধ্যে বিভেদ সৃষ্টি হতে দেখা যায়। অযৌন জননে আমরা দেখেছি যে রেণু উৎপাদনের মাধ্যমে ঘটে। তাহলে এক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে অযৌন জনন, যেমন অ্যামিবা, প্যারামেসিয়াম, হাইড্রা, প্ল্যানেরিয়া, এসব বিভিন্ন প্রাণীর ক্ষেত্রেও পরিবেশগত কারণে কিন্তু বিভেদ সৃষ্টি হতে পারে। তাহলে অযৌন জননেও আমরা পরিবেশগত কারণে বিভেদ সৃষ্টি হতে কিন্তু দেখেছি অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, হাইড্রা, তারপর প্ল্যানেরিয়া, এইসব অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে। এই বিভেদ বা পার্থক্যের জন্য জীবেদের মধ্যে বৈচিত্র্য সৃষ্টির ফলেই সৃষ্টি হয় নতুন প্রজাতি। অর্থাৎ এই বিভেদ থেকেই সৃষ্টি হচ্ছে নতুন প্রজাতি। আর এটা কেবল সম্ভব হয় যৌন জননের ফলেই, বংশগতির মাধ্যমে। এই যে বিভেদ, এটা মেনলি আসছে তোমাদের যৌন জনন থেকেই মেনলি তৈরি হচ্ছে আমাদের এই বিভেদ বা ভ্যারিয়েশান। সম্পূর্ণ আলোচনা থেকে কিন্তু এটাই উঠে আসছে যে যৌন জননের সময় যে মিওসিস ঘটছে, সে সময় যে রিকম্বিনেশন ঘটছে, তার ফলেই এই বিভেদ উঠে আসছে। এমনকি নিজের পিতামাতার অপত্যের ক্ষেত্রে বা আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রেও এই বিভেদগুলো উঠে আসছে আমাদের সামনে। অর্থাৎ বিভেদ ও বৈচিত্র্য কোনো জীবের জিনগত পরিচয়ক হলেও জীবেরা অপত্য গোষ্ঠীর মধ্যে নিজেদের বৈশিষ্ট্যগুলি সঞ্চারিত করে জীবের অস্তিত্ব বা স্থায়িত্ব বজায় রাখে। এই আলোচনা থেকে তাহলে আমরা বুঝলাম যে তাই বংশগতি ও বিভেদ একে অপরের পরিপূরক। দেখতে পাচ্ছ যে এটাই বংশগতি আর এর মধ্যেই রয়েছে বিভেদ। তাহলে এই বংশগতি আর এই যে বিভেদ, এরা একে অপরের পরিপূরক। আর এই দুটো মিলেই তৈরি হয়েছে আমাদের জীব জগতের নতুন শাখা, যেখানে একাধারে বংশগতি রয়েছে আর তার সঙ্গে এই বিভেদকেও নেওয়া হয়েছে এবং তৈরি হয়েছে জীবজগতের একটি শাখা যার নাম জেনেটিক্স। এই ছবিগুলো যেমন তোমরা দেখলে, নিচের এই ছবিটাতেও দেখো যে এরা কিন্তু ক্লোন। ক্লোন মানে জেনেটিক্যাল কনফিগারেশন কিন্তু সেম, কিন্তু পরিবেশগত কারণে কিন্তু এদের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে। তাহলে বিভেদ দেখছি যেরকম এই ক্লোনের ক্ষেত্রে, সেরকম আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রে, সেরকম আবার মা বাবা বা প্যারেন্টস থেকে যে অপত্য উৎপন্ন হচ্ছে, একই মা বাবার দুটো সন্তানের মধ্যেও এই বিভেদ কিন্তু সমভাবে বর্তাচ্ছে। অর্থাৎ আমরা এই আলোচনা থেকে দেখতে পাচ্ছি যে বংশগতি ও বিভেদ কিন্তু একে অপরের পরিপূরক।